আসসালামু আলাইকুম। লাস্ট উইকে ভিডিও আপলোড দেওয়া হয় নাই। আসলে একটা গ্যাপ হয়ে গেছে। তার জন্য দুঃখ প্রকাশ করছি। যে কথাটি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে এখন কিন্তু নির্বাচনের যেই রাজনীতি, নির্বাচনকে সামনে রেখে যেই রাজনীতি সেটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। এখানে বিএনপি, জামায়াত ইসলামী, তারপর অন্যান্য যে দলগুলো আছে ইসলামিক দলগুলো বিশেষ করে, এছাড়াও এনসিপি সবাই কিন্তু বেশ একটা কি বলে যে রাজনীতির যে একটা জমজমাট তর্ক-বিতর্ক যেটাকে বলে যে আ দোষারোপ করা, দায় চাপানো, ট্যাগিং করা, একজন আরেকজনের উপর দোষ চাপানো এই বিষয়গুলো কিন্তু বেশ জমজমাট অবস্থা চলছে। তার মধ্যে শেখ হাসিনার প্রায় শেষ যে একটি বক্তব্য এখন পর্যন্ত যেটি একটি শেষ বক্তব্য যেটি আ প্রচার হয়েছে কিংবা প্রচার বলতে এখন তো তার বক্তব্য মেইনস্ট্রিম মিডিয়া প্রচার করতে নিষেধ আছে। যেটি তিনি আসলে তার যেই ফেসবুক পেজ আছে দলের, সেই দলের ফেসবুক পেজে যেটি প্রচার হয়েছে যে তিনি যেটি বলেছেন যে বিএনপিকে উদ্দেশ্য করে যে আগে তো হচ্ছে বিএনপি বিএনপির কাছে জামায়াত ইসলামকে উল্লেখ করে তিনি বলেন যে জামায়াত ইসলামের সে ২০ টা ভোট ২০ টা আসন চাইতো। এখন বিএনপি জামায়াতের কাছে সামনের নির্বাচনে ২০ টা আসন চাইতে পারে। বিষয়টা হচ্ছে দেখেন এখানে আসলে একটা টুইস্ট আছে কিংবা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা পরে বলতেছি। দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলার উত্থান কিংবা সেই দলের যে রাজনৈতিক কর্মী গঠন এবং সেই কর্মী সম্প্রসারণ এবং দল সম্প্রসারণ, কর্মী সংগ্রহ এই সবকিছুই কিন্তু আসলে আপনি শুরু থেকে একটু দেখেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে আওয়ামী লীগ, আ এরপরে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামের কথা তো আসলে যেহেতু এ ইসলামিক দলগুলো আছে সেগুলার আসলে বিষয়গুলো একটু ধর্মীয় যেহেতু বিষয় আছে, তো সেই বিষয়গুলো আছে। তো এগুলার হচ্ছে কি যে গঠন মানে জন্ম, সেই জন্মটার একটু খেয়াল করেন যে আওয়ামী লীগ কিভাবে জন্ম হয়েছিল? আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি দল। এটি ভুলবার কিংবা এটি আসলে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। আবার বিএনপি কিন্তু জাতীয়তাবাদকে যেভাবে চেতনায় ধারণ করা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে চেতনায় ধারণ করে এই দলটিকে গঠন করেছিলেন, সেখানে তার যে একটা ক্যারিশম্যাটিক ব্যাপার ছিল। আবার আওয়ামী লীগের হ্যাঁ, নেতার মধ্যে নেতৃত্বের মধ্যেও শেখ মুজিবুর রহমানেরও যে একটা ক্যারিশম্যাটিক ব্যাপার ছিল, সেখানে কিন্তু পুরো দেশে দলকে যেভাবে তিনি গঠন করেছিলেন, জিয়াউর রহমান যেভাবে দলকে গঠন করেছিলেন, যেভাবে নেতৃত্ব প্রদান করেছিলেন, সবাইকে যেভাবে ডেকেছিলেন, সেই ডাকার মধ্যে কিন্তু কোনো মানে ধনী, গরিব, বর্ণ বিভেদ, আ কোন প্রকার হচ্ছে যে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা কোনো কিছুর ভেদাভেদ ছিল না। যেভাবে দলকে তিনি গঠন করতে চেয়েছিলেন, গঠন করেছেন। আওয়ামী লীগের কথাও সেখানে একদম তৃণমূল পর্যায় থেকে grassroot people যারা আছে তারা কিন্তু সেখানে দলে এসেছে। তারা ভালোবেসেছে। একদম আওয়ামী লীগের যারা সমর্থক এখন লক্ষ্য করবেন যে আসলে তারা কিন্তু তাদের বাপ-দাদা তারও এরকম একটা সময় যে সেখান থেকে তার পারিবারিকভাবেই তারা আওয়ামী লীগটা করছে, ধারণ করছে আওয়ামী লীগটাকে। যদিও শেখ হাসিনার অনেক অপরাধ আছে, কিন্তু সেই অপরাধগুলোকে হয়তো তারা স্বীকার আ এখন ওইভাবে করতে চায় না। যাই হোক সেটা ভিন্ন কথা। তো সেই বিষয়গুলো থেকে দেখা যায় কি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গঠন কিন্তু আসলে এই পাবলিক যেই ইনভলভনেস যে ইনভলভমেন্ট কিংবা অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট তাদের মধ্যে যেই একটা রাজনৈতিক আদর্শ সেটা যেটাই হোক, ব্যক্তি আদর্শ হোক, যাই হোক, কিন্তু সেটা পাবলিক কিংবা আমজনতার মধ্যে গেঁথে দেয়া হয়েছে। এবং এই রাজনৈতিক দলগুলোর একটা বয়স আছে। সেই বয়সে তারা বাংলাদেশের রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিভিন্ন ইতিহাস বলেন, ঘটনা বলেন সেসবের সাক্ষী তারা। তো সেই জায়গা থেকে কিন্তু এই সকল রাজনৈতিক দলের একটা বলা যায় যে হ্যাঁ, ভালো একটা অভিজ্ঞতা আছে। এখন কথা হচ্ছে কি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই রাজনৈতিক দলগুলো গঠন কিংবা এই রাজনৈতিক দলগুলো যেভাবে সম্প্রসারণ হয়েছে সেখানে কিন্তু charismatic যে লিডারশিপ সেটা কিংবা ধরেন দলীয় যে একটা আদর্শ ব্যক্তি হোক যাই হোক আদর্শ সেটা এছাড়াও তাদের মধ্যে যে একটি জোটবদ্ধতার যে প্রাথমিক পর্যায়ের কথা বলছি, যে জোটবদ্ধতা মানুষ জড়ো করার যে গুণাবলী একদম রুট লেভেলে পৌঁছে যাওয়া, হ্যাঁ? রুট লেভেল থেকে কর্মী উঠায় নিয়ে আসা, কর্মী থেকে নেতা, নেতা থেকে হ্যাঁ, মানে একদম যেভাবে তারা করে। জামায়াত ইসলামের ব্যাপারটা তো আপনারা জানেনই যে সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে সাথী, সাথী থেকে সদস্য। জামায়াত ইসলামীতে যেভাবে রোকন হয়, বায়াতের তারা কর্মী হিসেবে তাদেরকে ঘোষণা করে। তো এভাবে কিন্তু তাদের রাজনৈতিক স্ট্রাকচারটা তারা সাজায়। তারা একটা আদর্শ ধারণ করে। ইসলামিক দলগুলো ইসলামিক আদর্শ ধারণ করে। অন্যান্য রাজনৈতিক যেমন আওয়ামী লীগ সমাজতন্ত্র যদিও তাদের এখন অনেকটা সেখানে নাই।
তারা সেটা ধারণ করে, জাতীয়তাবাদের প্রশ্নে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটা ধারণ করে, জাতীয় পার্টি তারা কিন্তু আবার একটা আদর্শ ধারণ করে। এভাবে কিন্তু আদর্শ ভিত্তিক ভাবে, আবার বাসদ বা বাম ঘরানা যারা আছে তারা কিন্তু বাম যে একটা চিন্তা চেতনা কিংবা আদর্শ সেটাকে ধারণ করে। এভাবেই কিন্তু একটা দল উঠে, দল দাঁড়ায়, ছোট হোক বড় হোক, আমি আবার বলছি ছোট হোক বড় হোক, কিন্তু দল সেভাবেই দাঁড়ায়। আপনি দেখেন এনসিপির দিকে একটু আসি। এই এনসিপির গঠনটা কিন্তু হয়েছিল 24-এর যে আহ, জুলাই আগস্ট এর যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে। প্রশ্ন হচ্ছে সেই বিপ্লবটাকে তারা ধারণ করতে পেরেছিল কিনা কিংবা পেরেছে কিনা, এই প্রশ্ন আসলে সাধারণ মানুষই খুব ভালো জানে যে আসলেই তারা পেরেছে কিনা। দেখেন, ক্যারিসমেটিক লিডারের কথা বলি, সেই লিডারশিপটা তারা দাঁড় করাতে পেরেছে কিনা, আসলেই পারে নাই। কারণ ক্যারিসমেটিক লিডারশিপ যেটা হয় যে একজন লিডার যখন দাঁড়ায় তখন তাকে দেখবার জন্য, তার কথা শুনবার জন্য মাঠ ভরে যায়, কানায় কানায় পূর্ণ হয়। ক্যারিসমেটিক লিডারশিপ হচ্ছে লিডারের যেই যে শেখ মুজিবুর রহমানের তর্জনী বলে না, যেই তর্জনীর একটা আসলে অর্থ আছে। তো এরকম আর কি বিষয়টা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে একটা ক্যারিসমেটিক যে বিষয়টা ছিল লিডারশিপের মধ্যে, তো এই বিষয়গুলা আসলে এখনকার যে এনসিপির যারা নেতৃত্বে আছেন, আমি যদি নাম ধরেই বলি, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আপনারা একজন ব্যক্তি হিসেবে বলতে পারেন কি যে হাসনাত আবদুল্লাহ তো বেশ সৎ, কিংবা অমুক নেতা তো বেশ সৎ। একজন ব্যক্তি সৎ দিয়ে আপনি এখন জন্ম নেওয়া দলটাকে এইভাবে দাঁড় করানো খুবই কষ্টকর। কিভাবে জানেন? দেখেন, এই দলটা প্রথম কথা হচ্ছে যে জুলাই চেতনাকে ধারণ করে এই দলটা গঠন হয়েছিল, কিন্তু জুলাই চেতনাকে তারা ঠিকমতো ধারণ করতে পারে নাই, এটা সত্য। আজকে জুলাই যোদ্ধা যারা আছেন কিংবা যারা জুলাইয়ের আহত আছেন তাদের কতটুকু খোঁজ খবর নেওয়া হচ্ছে, কিভাবে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, এনসিপি থেকে কিভাবে করা হচ্ছে। আমরা মাঝে মাঝে এই যে এনসিপির বিভিন্ন নেতাদের এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা টেলিভিশন টকশোতে যেভাবে বক্তব্য দেন, তাদের বক্তব্য এখন বেশ বিতর্কিত সমালোচনার, একদম যেটাকে বলে যে তারা কোনো সময় বিএনপির পিছনে পিছনে লাগেন, দেখা যায় বিএনপিকে তারা বিষোদ্গার করছেন, আবার তারা জামায়াতকে বিষোদ্গার করছেন। এই সম্প্রতি নাহিদ ইসলাম যেভাবে জামাতকে বিষোদ্গার করেছেন কিংবা জামাতকে দোষারোপ করছেন, আবার তারা কখনো জাতীয় জাতীয় পার্টি তো সেটা আলোচনার বাইরে, আবার তারা দেখা যাচ্ছে ইসলামিক দলগুলোকে মাঝে মাঝে বিভিন্ন দলগুলোকে তারা বিষোদ্গার করছেন। আবার তারা দেখা যাচ্ছে এই যে উদ্ধত্যপূর্ণ আচরণ, যেই আমরা সম্প্রতি দেখেছিলাম একটা টকশোতে, যে এনসিপির একজন নেতা গণ অধিকার পরিষদের যে রাশেদ, তাকে বলছিলেন যে হু আর ইউ, আপনাকে সার্চ করলে কি গুগলে পাওয়া যায়, এই যে এই ধরনের উদ্ধত্যপূর্ণ কথাবার্তা। আবার তাদের নেতা একজন বলছেন যে হচ্ছে জামাত তো হচ্ছে 15-20টা সিটের বেশি পাবে না, কিংবা বাংলাদেশে জামাত ক্ষমতা আসার মতো কোনো অপশনই নাই, বিএনপি হয়তো 180টা বা 40টা 50টা 60টা, কি বলছেন, এরকম করে বলেই যাচ্ছেন তারা। তো এইভাবে করে দেখেন, নাম্বার ওয়ান, এই দলটার যে আদর্শ সেটা কিন্তু এখনো মানুষের কাছে পরিষ্কার না। নাম্বার টু, তারা নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত তারা প্রতীকটা পর্যন্ত বরাদ্দ পায় নাই। সেই প্রতীক, একটা প্রতীক নিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে তাদের কিন্তু বেশ, বলবো যে একদম, এই মাঝে মাঝেই তারা নির্বাচন কমিশনে যাচ্ছেন, এটা বলছেন সেটা বলছেন, আইনে নাই আমাদেরকে শাপলা প্রতীক দিতে হবে, আবার নির্বাচন কমিশন বলছে দিব না। এই যে একটা বাক বিতণ্ডা চলছে। আবার তারা হচ্ছে কিছু কিছু মানে দলীয় যারা প্রধান তারা হচ্ছেন এনসিপি থেকে প্রতিনিধিরা, খুব বলা যায় যে পার্সোনালি যেটা মিটিং বলে, এনসিপির যে রাজনৈতিক পরিচয় নিয়ে তারা প্রধান উপদেষ্টার ঘরে যে কোনো সময় ঢুকে পড়তে পারছেন, সেই তাদের পারমিশনটা কোনো বিষয় না, তারা যেতে পারছেন। অথচ বড় বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা। তো দেখেন, এই বিষয়গুলো আসলে আসলেই প্রশ্ন উদ্বেগ করে যে যেইখানে এনসিপির কোনো রাজনৈতিক আদর্শ এখনো দাঁড় করাইতে পারে না, যেটা মানুষের কাছে স্পষ্ট না, এনসিপির সেই ক্যারিসমেটিক লিডারশিপ এখন পর্যন্ত দাঁড়ায় নাই। এনসিপির পিছনে যেই মূল বিষয়টা ছিল যে জুলাইকে চেতনা ধারণ হিসেবে, জুলাইয়ের চেতনা ধারণ করে তারা যেই রাজনীতির চর্চাটা করবে সেটাও কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। এনসিপি বিভিন্ন ধরনের মানে বায়াসড কিংবা ধরেন যে বিতর্কিত মন্তব্যের কারণে এখন বলতে গেলে নেগেটিভ আলোচনাতেই আছে। এনসিপির এখন পর্যন্ত শাপলা প্রতীক নাকি কি প্রতীক বরাদ্দ হবে সেটাও এখনো নিশ্চিত না। এনসিপির যে রাজনৈতিক মাঠ, সেই মাঠ এখনো তারা আসলে সত্যি কথা বলতে বুঝতেই পারছে না যে রাজনৈতিক মাঠটা আসলে কেমন বা কি। কারণ যদি তারা বুঝতেই পারতো তাহলে তাদের রাজনীতি একটু ভিন্ন ধরনের হতো। যেমন জুলাই পদযাত্রা সারা দেশে, সেটা কিন্তু একটা পজিটিভ কিছু ছিল। তারপরে আসলে ওই অতটুকুই, এরপরে তো আসলে একদম ব্ল্যান্ডার করে ফেলছে বিভিন্ন জায়গায় গিয়ে। গোপালগঞ্জের কথা তো আপনারা জানেনই, আরো বিভিন্ন ঘটনা তো আছেই। তো এইভাবে করে এনসিপি কিন্তু তাদের যে খেই, রাজনৈতিক যে খেই, সেই খেই হারিয়ে ফেলেছে। খেই হারানোর পরে এখানে যেটা ঘটেছে যে এখন দেখেন হয়তো লাস্ট মুহূর্তে যেটা হতে পারে যে এনসিপি বিএনপির সাথে মিলতে পারে কিংবা কারোর সাথে রাজনৈতিক জোট করতে পারে। কারণ দেখেন, তারা রাজনৈতিক জোট করতে চাইছে, এখন তারা চাইছে। কারণ কি? কারণ
এই মুহূর্তে তাদের আসলে মানে রাজনৈতিক যে যেই অবস্থান, সেই অবস্থানটা তারা বুঝতে পারছে যে আসলে এটা খুব একটা সুবিধাজনক অবস্থান না। আবার রাজনৈতিক যে একটা বলে যে এখানে তো বড়, বড় কুমির আছে, বড়, বড় রাঘব বোয়ালরা আছে। তাদের সাথে যেভাবে তারা এই বিতর্কিত সমালোচনা করেই যাচ্ছে, সেখানে তারা আসলে খুব একটা আ হালে পাল পা হালে পানি পাবে বলে মনে হচ্ছে না। তো সেই জায়গায় আসলে এনসিপি যদি বিএনপির সাথে ১ম এই করতে চেয়েছিল, এখন তাদের সামনে কি পরিকল্পনা সেটা তো আর আমরা এখন বলতে পারছি না। কিন্তু এনসিপি বিএনপির সাথে কিংবা যেকোনো রাজনৈতিক দলের সাথে জোট করেই নির্বাচনের একটা পরিকল্পনা তাদের এখন পর্যন্ত বোঝা যাচ্ছে আছে। তারা ১ম এ চেয়েছিল জামাতের সাথে কিছু একটা দেন-দরবার করতে। কিন্তু জামাতের সাথে তারা রাজনীতিতে মানে টিকে উঠতে পারেনি। বিএনপির সাথেও আসলে তারা খুব একটা টিকে উঠতে পারবে কিনা সেটাও একটা বিশাল প্রশ্ন। আর শেখ হাসিনার বক্তব্যে আসি। শেখ হাসিনা যেটি বলতে চেয়েছেন যে, একসময় জামাত বিএনপির কাছে ২০ টা আসন চাইতো। এখন বিএনপি জামাতের কাছে ২০ টা আসন চাইতে হবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই যে এনসিপির কথা বললাম। যে জুলাই চেতনাকে ধারণ করে এই দলটা চেয়েছিল রাজনীতি করতে, কিন্তু সেটা তারা এখন পর্যন্ত ব্যর্থ। বিএনপির আসলে তো সেটা আপনারা এখন বিএনপির অবস্থানটা বুঝতেই পারছেন যে রাজনৈতিকভাবে বিএনপি কতটা অসাড় এবং খুব একটা ব্যাকফুটে আছে। এখন সাধারণভাবেই একটা প্রশ্ন জাগে যে আসলে রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে কে আসতে পারে? অনেকেই বলছেন যে এটা জামাত, মানে এটা কেউ, কেউ বলছেন জামাত। আবার আওয়ামী লীগ যদি থাকতো তাইলে হ্যাঁ, আওয়ামী লীগ একটা অবস্থান নিতে পারত। কিন্তু আওয়ামী লীগের তো সেই অবস্থান নেওয়ার মতো এখন সুযোগ নাই। সুতরাং এখন বিষয় যেটা দাঁড়িয়েছে যে এখানে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটাই মাথা ব্যাথা। যদি ইসলামিক দলগুলো জোট গঠন করে, তাহলে বিএনপির যেমন কপালে খারাপই আছে, অন্যান্য দলগুলোর তো কপালে খারাপই আছেই। কারণ হয় তাদেরকে বিরোধী দল হয়ে থাকতে হবে, আর নইলে তাদেরকে আসলে সমঝোতা করতে হবে। মানে যেটাকে বলে রাজনৈতিক কি বলে? রাজনৈতিক সমঝোতা, যে আপোস, সেটাতে তাদেরকে যেতেই হবে। ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।